এই পর্যায়ে ব্যারিস্টার সারা হোসেনের কাছে যেতে চাচ্ছি। আপনি আমাদের যে প্রবন্ধ এটি বোধহয় আপনি নিজে পড়েছেন। আপনি তো ছিলেন না? হ্যাঁ, আমি পড়েছি। হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো আমরা হচ্ছে ১ম এ প্রবন্ধের উপরে একটা আলাপ নিচ্ছি, আলোচনা নিচ্ছি। তারপরে আমরা প্রশ্নে যাব। আমাদের এখানে যারা এই প্রোগ্রাম দেখছেন তারাও অনেক প্রশ্ন ইতোমধ্যে করে ফেলেছেন। তো ব্যারিস্টার সারা হোসেন, আপনার যে মতামত এই প্রবন্ধের উপরে আমাদেরকে যদি একটু জানাতেন। জি, শিওর। সো আপনারা হয়তো জানেন যে আমরা ৩ জনই, কাইয়ুম ভাই আর সাইমী, আমি সকালেও আরেকটি আলোচনায় ছিলাম, যেটা কোর্ট রিপোর্টার্স ফোরাম বা আমাদের সাংবাদিক বন্ধুদের পক্ষ থেকে করা হয়েছিল। সো আই থিংক আমরা একটু অভ্যস্ত হয়ে যাচ্ছি এখন এই একই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বলা। কিন্তু আপনাদেরকে ১ম এ ধন্যবাদ দিতে চাই যে এই প্রবন্ধটা লিখেছেন। বিকজ আই থিংক যেটা আমরা দেখছি যে সংবিধান প্রায় কেউ পড়তো না, ফর নো গুড রিজন, মানে পড়া উচিত ছিল কিন্তু পড়ে নাই। হঠাৎ করে সবার আগ্রহ বেড়েছে এবং আপনারা পড়ছেন। সো ইটস গুড টু সি দ্যাট। কিন্তু এবং এই তর্ক বিতর্ক দরকার, চর্চাটা দরকার, পড়াশোনা দরকার। কিন্তু আপনাদেরকে অনুরোধ করব যে শুধু সংবিধানের ধারা না পড়ে আর সংশোধনী না পড়ে যদি সংবিধানের উপর ৫০ বছর ধরে যে রায়টা হয়েছে এবং যে ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে, আমাদের খুব বেশি একাডেমিক রাইটিং নাই, সেটাও ঠিক। বাট রায় তো আছে, ৫০ বছর ধরে দেওয়া হচ্ছে। এবং সংবিধানের আগেও, আমাদের সংবিধান হওয়ার আগে, মুক্তিযুদ্ধ হওয়ার আগেও যে রায়গুলো হয়েছে সেগুলো পাকিস্তান আমলে, ইভেন ব্রিটিশ আমলের কিছু রায়, সেগুলো আমাদের জন্য প্রাসঙ্গিক। সো সংবিধান শুধু সংবিধানের ধারাগুলো দিয়ে বোঝা যাবে না। সো আশা করব এই মুহূর্তে যখন চর্চাটা শুরু হয়েছে এই দিকেও আপনারা একটু এগোবেন। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনাদের প্রবন্ধ চট করে পড়ে নিচ্ছি যতটুকু পারলাম, কারণ এটা শুরু হওয়ার পরেই পেয়েছি, তার আগে পাইনি। তো খুব কষ্ট করে লেখা হয়েছে বুঝছি, কিন্তু আপনারা শুরুতে যে পয়েন্টগুলো দিচ্ছেন, যেগুলো আমরা অনেক আলোচনায় শুনছি, যে এটাও ফ্যাসিবাদী সংবিধান, এটাও তৈরি হয়েছে অগণতান্ত্রিক প্রক্রিয়ায়। আপনাদেরকে একটু জিজ্ঞেস করব যে বিকল্পগুলো কি ছিল, আপনারা কি মনে করেন কিভাবে হতে পারতো, এবং যেটা হয়ে গেছে সেটা আপনারা ৫০ বছর পরে আবার কিভাবে আপনারা ঠিক করবেন। আই মিন, হিস্টোরিক্যাল ফ্যাক্ট ইজ এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। আমাদের যেগুলো চিন্তা ছিল গত ১৫ বছর ধরে, অনেক ইতিহাসকে অন্যভাবে রচনা করা হয়েছে, যা ঘটেছিল, যার কৃতিত্ব ছিল, সেটার জন্য তাকে স্বীকৃতি না দিয়ে অন্যদের নামে সব কৃতিত্ব দেওয়া হয়েছে। সো আমরা যদি এই ধরনের সমালোচনার মধ্যে আমরা মনে করি এই সমালোচনাগুলো সঠিক, তাহলে নিজে কেন এগুলোর পুনরাবৃত্তি করছি? যেটা যে করেছে সেই কাজটা ঠিক হয়েছে কি হয় নাই সেটার মধ্যে যান। এখন অন্যরা নির্বাচিত হতে পারতো, নির্বাচিত তো হয়নি। একটা নির্বাচন তো ৭০-এ হয়েছে। আপনারা প্রক্লেমেশনের কথা বলছেন, যে প্রক্লেমেশনটা মানছেন, ঘোষণাপত্র মানছেন। ঘোষণাপত্র কি পড়ে দেখেছেন? ঘোষণাপত্রের মধ্যে বঙ্গবন্ধুর কথা বলা আছে, ঘোষণাপত্রের মধ্যে এটাও বলা আছে যে হ্যাঁ, একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করা হবে। সো ঘোষণাপত্র যদি মানতে পারেন, তাহলে আমি ঠিক বুঝলাম না সংবিধান নিয়ে সমস্যাটা কি। কারণ এবং ঘোষণাপত্র তো বাদ দেওয়া হয়নি। আজকে সকালেও শুনছিলাম যে এই ঘোষণাপত্রকে রাখা হয়নি, উপেক্ষা করা হয়েছে। কে কোথায় উপেক্ষা করলো? সংবিধানের মধ্যে এটা রাখা হয়নি, এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই ঘোষণাপত্রকে সংযুক্ত করা হয়েছে সংবিধানের সাথে। কিন্তু কেউ তো উপেক্ষা করেনি, এটা তো ছিল। মানে একাধিক ডকুমেন্ট তো একসাথে বসে পড়ে একটা একটা ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা দেওয়া যায়, এবং ঠিক সেভাবে সাংবিধানিক ব্যাখ্যাগুলো দেওয়া হয়। সো এজ আই সেড, আমি জাস্ট অনুরোধ করছি, যেহেতু এই চর্চাগুলো এখন শুরু হয়েছে, আরো পরিপূর্ণভাবে যদি করা হয়, তাই থিঙ্ক, আমার মনে হচ্ছে আমরা সবাই আরো বেশি লাভবান হব। আরেকটা প্রশ্ন সংবিধানের ব্যাপারে, যে এবং শুধু সংবিধানের ব্যাপারে না, সংবিধান আমরা যে প্রেক্ষাপটে এবং যে পরিস্থিতির মধ্যে আলোচনা করছি, সংবিধান এবং আপনাদের এই লেখার প্রবন্ধের মধ্যে মৌলিক অধিকার নিয়ে অনেক বিষয় নিয়ে এসেছেন, বিশেষ করে অর্থনৈতিক ও সামাজিক অধিকারগুলো, যেগুলো এখন আমাদের মূলনীতি আকারে আখ্যায়িত করা হয়েছে, অধিকারের মানে ৩য় অধ্যায় বা মৌলিক অধিকার অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। বাট সেখানেও আপনারা যদি আরেকটু, অ্যাজ আই সেড, আমাদের রায়টা ইত্যাদি যদি একটু পড়াশোনা করেন, সেখানে দেখবেন যে ফর এক্সাম্পল বাসস্থানের অধিকার নিয়ে, এটা নিয়ে অন্তত পক্ষে ২০ বা ২৫টি রিটের মধ্যে আমাদের কোর্টে হয়েছে ৩০ বছর ধরে। ফারুক ভাই এই প্রক্রিয়ার সাথে জড়িত, মোস্তফা ফারুক ভাই, উনি জানবেন এরশাদের আমল থেকে শুরু করে যখন সেই তালতলা বস্তি, সকল বিএনপি বস্তি, আগারগাঁও, এগুলো যখন উচ্ছেদ হয়েছিল ওই সময়, তখন থেকে কিন্তু বস্তি উচ্ছেদ নিয়ে রিট পিটিশন আমাদের হাইকোর্টে হয়। এবং ইন্টারেস্টিংলি, যাদেরকে আপনারা বলছেন ফ্যাসিবাদী বিচারক ইত্যাদি, তারাই কিন্তু এইসব বিষয়ে পক্ষে রায় দিয়েছে। তার শুধু রায় না, বিভিন্ন সময় জরুরি ভিত্তিতে আদেশ দিয়ে তারা বস্তি উচ্ছেদ বন্ধ করেছে। তখন সবাই তো আর ফ্যাসিবাদী
হতে পারে না, সবাই তো ফ্যাসিবাদের দোষর হতে পারে না, না হলে আমরা কেউ বেঁচে থাকতে পারতাম না এই মুহূর্তে, এত বছর ধরে আমরাও বাঁচতাম না, আপনারাও বাঁচতেন না। সো অবভিয়াসলি somebody somewhere has done something positive, এবং কোর্টের মাধ্যমে যতই ফ্লড হোক, যতই প্রবলেম হোক, সেটার মাধ্যমে তো বিভিন্ন ধরনের প্রোটেকশন আমরা পেয়েছি। ইভেন দেখেন যেটা এই যে এই আন্দোলনের শেষের দিকে যখন ওই নাহিদ আসিফ যারা আমাদের এখন উপদেষ্টা, তাদেরকে যখন আটক করা হলো ডিবির ওখানে, আমরা ওনাদের জন্য কিভাবে এগিয়ে গেলাম ওনাদের সাপোর্ট পাওয়ার জন্য। হ্যাঁ, রিজওয়ানা, আসিফ, অন্যরা বিডিও অফিসের সামনে দাঁড়ালেন, ইফতেখারুজ্জামান ভাই সবাই, কিন্তু অন্যরা তো কোর্টে গেলেন। মনজুর আল মাতিন আর যিনি এখন জাস্টিস অ্যাডভোকেট জাস্টিস আইনুন্নাহার লিপি বলা উচিত, তখন অ্যাডভোকেট ছিলেন, ওনারা দুইজন 20 মিনিটের মধ্যে একটা পিটিশন খাড়া করলেন। কিসের জন্য? রাস্তায় দাঁড়ানোর জন্য না কোর্টে পেশ করার জন্য? কোর্টে পেশ করলেন, এবং যে কোর্টে পেশ করলেন সেই জজ সাহেবকে ফেলে দিল না, উনি শুনলেন, শুনে সুযোগ দিলেন ওনাদের বক্তব্যগুলো সারা পৃথিবীর সামনে, পুরো বাংলাদেশের সামনে বলে দেওয়ার জন্য 5 দিন ধরে, 3 না 4 দিন না 5 দিন ধরে, যাতে ওখানে সব জায়গায় সব কাছে বলা গেছে যে হ্যাঁ, জীবনের অধিকার আমাদের সংরক্ষিত এই সংবিধানে, এবং এই জীবনের অধিকার খর্ব করা হচ্ছে, লঙ্ঘন করা হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে যখন গুলি চালানো হচ্ছে। সো আই থিঙ্ক I'm really fed up now of listening to ফ্যাসিবাদের দোসর সব সংবিধান প্রণেতারা, ফ্যাসিবাদের এই ডকুমেন্ট, এটার জন্য ফ্যাসিবাদ তৈরি হয়েছে। এই ডকুমেন্ট যখন ছিল না, যে মুহূর্তগুলোতে আমাদের সংবিধান সাসপেন্ডেড ছিল, তখন কি ছিল আমাদের দেশে বলেন? তখন কি গণতন্ত্র ছিল? মার্শাল আর্টের আমলে যখন সংবিধান ছিল না, সংবিধানের ভিত্তিতে তো তারা চলে নাই। 70-এর দশকেও চলেনি, 80-এর দশকেও চলেনি। যখন জরুরি অবস্থা ছিল, মৌলিক অধিকার সাসপেন্ডেড ছিল 2007-8-এ, তখন তো কিভাবে সংবিধানকে দোষ দিবেন সবকিছুর জন্য? বুঝলামই না। মানুষকে দোষ দেন, মানুষ কিভাবে উল্টা ব্যাখ্যা দেয়, ইচ্ছে মতো ব্যবহার করে বিভিন্ন জিনিস, আইন তার পক্ষে ব্যাখ্যা দেয়, সিস্টেম এবং মানুষ কিভাবে ব্যবহৃত হয় এবং ক্ষমতার খেলা কিভাবে হয়, সেটা বোঝার আমরা চেষ্টা করি। আই থিঙ্ক কাইয়ুম ভাইও সবসময় এই পয়েন্টগুলো করেন, দ্যাট আপনার অ্যানালিসিস হতে হবে অ্যাবাউট ক্ষমতা কিভাবে ব্যবহৃত হচ্ছে। আমরা কেন সংগঠিত হই না, ওয়েদার এজ লয়ার্স, ওয়েদার এজ পলিটিশিয়ানস, ওয়েদার এজ অ্যাক্টিভিস্ট, আমরা যদি সংগঠিত হয়ে আমাদের অবস্থানগুলো নিতে পারি, তাহলে অনেক পরিবর্তন আনা সম্ভব। কিন্তু একটা দলিল নিয়ে আপনারা এত হইচই লাগাবেন, আই থিঙ্ক ইট ডাজন্ট মেক সেন্স টু মি। আর সংবিধান এখন যে সংস্কার আমরা করতে চাই, আই থিঙ্ক জাহেদ আর কাইয়ুম ভাই সবাই যে কথা বলেন, আমি সবার সাথে একমত, যে এখন আমাদের মিনিমাম চর্চাটা চলুক, রাইট? এই এক্সপ্যান্সিভ চর্চাটা খুবই দরকার, এবং আসলে আমরা কিভাবে মৌলিক অধিকারগুলোকে আরো নট অনলি এক্সপ্যান্সিভ ইন্টারপ্রিটেশন দিব, বাট ইভেন আমরা এগুলো আরো আরো কিভাবে এক্সপ্যান্সিভলি ডিফাইন করতে পারি, সংজ্ঞায়িত করতে পারি, সেই কাজগুলো আমাদের অবশ্যই করা দরকার। যেমন একটা উদাহরণ যদি দিই, আমাদের আই থিঙ্ক এটা, আই এম নট শিওর এটা আপনাদের প্রবন্ধে দেখলাম কিনা, ডেফিনেটলি আপনাদের সাথে এগ্রি করি যে অর্থনৈতিক সামাজিক অধিকারগুলো যেমন বাসস্থান, অন্ন, বস্ত্র ইত্যাদি, এগুলো ডেফিনেটলি আমাদের নিয়ে আসা উচিত মৌলিক অধিকারের অধ্যায়ে। কিন্তু ইভেন ইফ ইটস নট, আমরা এগুলোর কিন্তু ব্যাখ্যা দিতে পারি, রাইট? জীবনের অধিকারের মধ্যে এগুলো পড়ে, এই দুইটা একসাথে পড়ে আমরা ব্যাখ্যা দিতে পারি, অনেক দেশ এগুলো করে, and we get protection that way. But second point হচ্ছে যে, ফর এক্সাম্পল বাক স্বাধীনতার কথা, বাক স্বাধীনতা যেভাবে ডিফাইন করা হয়েছিল 72-এ, ওটা ডেফিনেটলি আই থিঙ্ক ওই সময় আই থিঙ্ক ইট ওয়াজ টু ন্যারো, আর এখন ডেফিনেটলি টু ন্যারো। আর আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে কিভাবে বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়, এই যে কোর্ট অবমাননার আইন নিয়ে, মানহানির আইনগুলো ব্যবহার করে, এটসেট্রা। সো এই জিনিসগুলো আমরা নতুন করে ঢেলে সাজাতে পারি। আমার প্রস্তাব হবে যে আমরা আন্তর্জাতিক সনদ, বাংলাদেশ অনেকগুলো আন্তর্জাতিক মানবাধিকার সনদে অনুস্বাক্ষর করেছে, অনুস্বাক্ষর করার পরে তারপর আর কিছু করিনি, আমরা তাও কিছু আইনে ঢুকিয়েছি, এগুলোর নামটা আমরা রেফারেন্স দিয়েছি, কিন্তু আসলে এগুলো যেভাবে ব্যবহার করতে হয়, প্রয়োগ করতে হয়, সেটা তো আমরা করিনি। এখন যদি আমরা একটা বিশ্লেষণ করি, আপনাদের কি অনুরোধ করবো, যেহেতু আপনারা পড়াশোনা করার মানুষ, আপনাদের কি অনুরোধ করবো যে আপনারা কাইন্ডলি একটা বিশ্লেষণ করেন, আন্তর্জাতিক সনদগুলো দেখেন, ওখানে কিভাবে বিভিন্ন মৌলিক অধিকার সংজ্ঞায়িত করা হয়েছে, এবং সেগুলো আসলে আমাদের সংবিধানে এখন যেভাবে অধিকারগুলো সংজ্ঞায়িত আছে সেগুলো যায় কিনা, সেখানে আপনারা কিভাবে এগুলো আরো সম্প্রসারণ করতে পারেন। লাস্ট জাস্ট দুটো কথা বলি, সরি আমি বেশি সময় নিতে চাই না, আই থিঙ্ক প্রশ্ন উত্তর পর্বে চলে গেলে আমাদের সবার জন্য ইন্টারেস্টিং হবে, কারণ অনেকগুলো প্রশ্ন। বাট আরেকটা পয়েন্ট হচ্ছে, দিস ইজ অ্যাবাউট আমাদের কনটেক্সট, যে আমরা সংবিধান নিয়ে কথা বলছি, আমরা বলছি যে সবাই হ্যাঁ একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া, একনায়কতন্ত্রের মধ্যে দিয়ে চলে আসছি। এখন যখন সুযোগ আসছে, সময় আসছে যে আপনাদের মতো করে কিছু দাবি করতে চান, আই থিঙ্ক যে জিনিসটা মাথায় রাখতে হবে, নট জাস্ট নিজের জন্য বা আপনার অনুসারী বা আমার অনুসারীর জন্য কিভাবে আমি একটা সংবিধান তৈরি করব, বাট আমার শত্রু, অন্য মতাদর্শের মানুষ যারা আছে,
তাদের অধিকার আমি কিভাবে সংরক্ষণ করব এটা একটু ভাবতে হবে। হ্যাঁ, কারণ আমাদের এতদিনকার কথা ছিল যে আমাদের উপর বুলডোজার চাপিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে আটক করা হচ্ছে, আমাদের হয়রানি করা হচ্ছে। বিএনপি বলেন, জামাত বলেন, ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটি অ্যাক্টিভিস্ট বলেন, সবার মাথার উপর বোঝা মামলার, ট্যাক্স ফাইল, অন্য ফাইল, মানহানি করা হচ্ছে, ট্রোলিং করা হচ্ছে, সবকিছু। এখন আমরা কি চাই এমন সংবিধান বা এমন পরিস্থিতি যেখানে আমরা আমাদের বিপক্ষে যাদেরকে মনে করি, বিপরীত যাদের মনে করি, শত্রু যাদের মনে করি, তাদেরকে নিয়ে আমরা একই জিনিস করব, নাকি তাদের রাইটস আমাদের সংরক্ষণ করতে হবে? যদি তাদের রাইটস সংরক্ষণ করতে চাই, তাহলে কিছু কঠিন কঠিন আলোচনার মধ্যে যেতে হবে। যেমন ধরেন, আমাদের এই কথাটা আমি কোথাও এখন পর্যন্ত দেখিনি, সবকিছু আমরা নতুন ভাবে দেখতে চাই। সো মৃত্যুদণ্ড নিয়ে কারো কোনো কথা শুনিনি, মানে মৃত্যুদণ্ড যে আমরা তুলে ফেলতে চাই এরকম কোনো বক্তব্য কারো কাছ থেকে এখন পর্যন্ত আসছে না। আমি ঠিক বুঝতে পারছি না কেন। মানে যারা বামপন্থী রাজনীতি করেন বা যারা প্রগতিশীল আন্দোলনের সাথে আছেন, আমরা সবাই কি মনে করি যে মৃত্যুদণ্ড একটা ভালো জিনিস? অন্য একটা মানুষকে আইন দিয়ে একটা মৃত্যুদণ্ড দিয়ে তারপর ভয়াবহ ভাবে তাকে মেরে ফেলা, এটা কি আমরা মানবাধিকার সম্মত মনে করি কিনা আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু এটা নিয়ে কোনো দাবি শুনিনি। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে এখন মানবতা বিরোধী অপরাধের জন্য বিচার হবে, আমাদের সংবিধানে ৭২ সনে একটি ধারা রাখা হয়েছিল, ৪৭ ধারা, যেখানে বলা হয়েছে যে যুদ্ধ অপরাধের অভিযুক্ত ব্যক্তি এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের কোনো সুযোগ থাকবে না রিট করে তাদের সাংবিধানিক অধিকার এর বিষয়গুলো প্রশ্ন তোলা কোর্টের কাছে, যদি ওদের বিচারের ক্ষেত্রে মনে হয় যে অন্যায় করা হচ্ছে। সো ওই সময় ৭২-এর পরে, মানে মুক্তিযুদ্ধ পরবর্তী অবস্থায় ওটা রাখা হয়েছে। এটা নিয়ে অনেক প্রশ্ন কিন্তু গত ১৫ বছরে উঠেছে। যাদের বিচার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তারা কিন্তু বলেছিল যে এটা অন্যায় হয়েছে। তারা ওই সময় বলেছে অন্যায় হয়েছে, এখন কিন্তু রেখে দিচ্ছে এই ধারাটা। এটা কি তুলে ফেলা উচিত না? যেটা আমরা মনে করেছি, মানে যারা রাখছেন তারা মনে করেছিলেন ওই সময় এটা অন্যায়, তো এটা কি শুধু একটা গ্রুপের উপর ব্যবহার করলে অন্যায়, আরেকটা গ্রুপের জন্য ব্যবহার করলে অন্যায় না? নাকি ইন প্রিন্সিপাল এরকম একটা এক্সেপশন রাখা অন্যায়? আই থিঙ্ক এগুলো খুব কঠিন ডিসকাশন, রাইট? আমাদের আই থিঙ্ক এগুলো একটু ফেস করতে হবে। আমরা কি ফেয়ার সিস্টেম করতে চাই, মানে একটা ন্যায় প্রক্রিয়া স্থাপন করতে চাই, নাকি আমরা চাই যে ফ্যাসিবাদীর দোসর তাদের যেই করে হোক একটা কিছু করা হোক, আই ডোন্ট কেয়ার এটা আইনত হলো, সংবিধান সম্মত হলো, মানবাধিকার সম্মত হলো কিনা, যেই করে হোক ফাঁসি দেওয়া হোক, ওটাই যদি অবস্থান হয়, which maybe কেউ কেউ মনে করেন এটা অবস্থান, আই রিয়েলি উড রিকোয়েস্ট যে আমরা ওনাদের সাথে আর একটু ডায়ালগে যাই। কিন্তু আই থিঙ্ক এই ধরনের প্রক্রিয়া করে আমরা নিজেদের জন্য কোনো মানে ভালো অবস্থান সৃষ্টি করতে পারবো না। আমরা তো চাই, আমরা মনে করছি আমরা একটা ক্রান্তিকালীন সময়, এটা পেরিয়ে আমাদের এগিয়ে যেতে হবে, আমরা পিছপা হতে চাচ্ছি না। যারা সাংঘাতিক অন্যায় করেছেন, মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশের মাটিতে শুধু মুক্তিযুদ্ধের সময় না, এই সময় সংগঠিত হয়েছে, জুলাই অগস্টের মাঝখানে হয়েছে। হোপফুলি এক সময় ওগুলোর হিস্টোরিক ইস্যুগুলো আমরা আবার দেখতে পারবো, কিন্তু এখন আমাদের সামনে ইমিডিয়েট পেছনে যে ঘটনাগুলো আছে অবশ্যই সেগুলোর বিচার হতে হবে। কিন্তু আই থিঙ্ক এটা আমাদেরই সকলেরই দায়িত্ব, শুধু এই সরকারের না। যারা আমরা মানবাধিকারে বিশ্বাস করি বা মনে করি যে আমরা ফেয়ার ট্রায়াল চাচ্ছি, অধিকার সংরক্ষণ করতে চাইছি, আমাদের এই কথাগুলো বলা খুবই দরকার এই মুহূর্তে। আর লাস্ট কথা, একেবারে প্রমিস লাস্ট কথা, যে আই থিঙ্ক প্রক্রিয়া নিয়ে আমাদের কথা বলতে হবে। সবাই, আই থিঙ্ক সাইমিন, কাইয়ুম ভাই সবাই এই বিষয়গুলো বলেছেন, যেখানে প্রক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট। কাদের সাথে কনসালটেশন হবে, কাদেরকে অন্তর্ভুক্ত করা হবে এই ডায়ালগ গুলোতে, সেটা আমাদের বুঝতে হবে। এখন পর্যন্ত যেটা হচ্ছে, মানে কিছুটা আমরাই হচ্ছে, রাইট? আমরা পেশাজীবী, আমরা কালো সাদা কাপড় পরা লোকজন যারা আমরাই কথা বলছি, বাট শ্রমিক, কৃষক, চা দোকানদার, গৃহকর্মী, ওনাদের কারোর সাথে কথা হচ্ছে না। আমি একটা যে যুক্তি দিয়ে শেষ করছি, আমি এখনই এক জায়গায় এসেছি, ওখানে একজনের সাথে কথা বলছিলাম, উনিও বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম দেন বিভিন্ন জায়গায়। তো উনি বলছিলেন যে উনি যেটা দেখতে চাচ্ছেন, হ্যাঁ উনি মনে করছেন পিছপা হওয়ার কোনো সুযোগই নাই, এগিয়ে যেতে হবে, আমাদের দেশের যে অন্যায় হয়েছে সেটার বিচার হতে হবে। কিন্তু এটাও বুঝতে হবে যে আমরা আফটার অল একটা জাতি, আমাদের মধ্যে এমন বিভেদ যদি আমরা সৃষ্টি করি
যে অবস্থা আমরা দেখেছিলাম যে কাউকে কাউকে তাদের রাজনৈতিক মতাদর্শের জন্য মেবি ইভেন তার ধর্মীয় বিশ্বাস বা অন্য বিশ্বাসের জন্য তাকে রীতিমতো অচ্ছুত মনে করা হয়েছিল। আমরা যদি একই পরিস্থিতি আবারও তৈরি করি তাহলে আমাদের এই সাংবিধানিক আলোচনাগুলো, আমাদের এই নতুন বাংলাদেশের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারবো না। সো আই এম সরি, আমি অনেক বেশি আত্মসমালোচনা আশা করি সেভাবে আপনারা দেখবেন, আপনাদের সমালোচনা না, ওইভাবে আলোচনাটা সাজিয়েছি। কিন্তু আমার খুব মনে হচ্ছে যে আমরা দিনের পর দিন এইসব আলোচনাগুলোতে যাচ্ছি এবং আনরিয়েলিস্টিক অনেকগুলো কথা শুনছি। এই জন্য কাইয়ুম ভাই, জাহেদ, সাইমি সবাই যে বলছেন মিনিমাম কমন ডিনোমিনেটর, ওই জায়গায় যদি আমরা পৌঁছে এগিয়ে যেতে পারি তারপরে আমরা অন্যান্য কাজগুলো করতে পারি। ওই জায়গাটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অন্যগুলো নিয়ে আমি খুব একটা আশা রাখতে পারছি না। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার সারা হোসেন। আমরা আমাদের যে প্রবন্ধতে যা লিখেছি ওখানে আমরা আসলে যে ঘোষণাপত্র আছে ওখান থেকে কোট করেছি। আর আমরা আসলে যে সংবিধান, এক্সিস্টিং সংবিধান, এই সংবিধানকে আমরা একটি ফ্যাসিস্ট তৈরি করার একটি সংবিধান বলে আমরা মনে করছি এবং আমরা সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ আমরা ব্যাখ্যা করবার চেষ্টা করেছি এবং করেই আমরা দেখতে পেয়েছি আসলে এখানে মানে সাংবিধানিকভাবে আমাদের প্রধানমন্ত্রী এত ক্ষমতাশালী হয়ে ওঠেন যে তিনি তার পক্ষে আসলে স্বৈরাচারী হয়ে ওঠার এক ধরনের প্রবণতা সংবিধানের ভেতরে আছে বলে আমরা মনে করি এবং এই 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 চিন্তা শুধু আমাদের নয়, এটা অনেক ইন্টেলেকচুয়াল এবং বুদ্ধিজীবী মহলেও এই বিষয়টা ওইভাবেই ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। তো আমরা সেই সব জায়গা থেকেই বিষয়গুলো পেয়েছি এবং আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আসলেই আমাদের যে এক্সিস্টিং যে সংবিধান আছে এখানে সমস্যা আছে, এখানে স্বৈরাচারী হবার প্রবণতাও এখানে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যাগুলো করবার চেষ্টা করেছেন। আমি আবারও ব্যারিস্টার সারা হোসেনের কাছে যেতে যাচ্ছি। আমাদের বর্তমান যে সংবিধান, সেই সংবিধানের ৭ খ অনুচ্ছেদে অলঙ্ঘন, আপনি কি মনে করেন যে ৭ খ অনুচ্ছেদের অলঙ্ঘনীয়তাই এই সংবিধানকে বাতিল করার বাস্তবতা তৈরি করছে কিনা আপনি মনে করেন কিনা? এবং ৭ খ অনুচ্ছেদ অনুযায়ী আমি যদি পড়ি, এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে রাষ্ট্রদ্রোহিতা হবে, তার জন্য সর্বোচ্চ সাজা পেতে হবে। তার মানে এই সরকার সংবিধান কমিশন থেকে শুরু করে আজকে যারা বর্তমান সংবিধানের বিরুদ্ধে বলছেন, এমনকি এই ওয়েব সভার সকলেই কি রাষ্ট্রদ্রোহী? আমাদের কি ফাঁসি হওয়া উচিত? এমন সব অনুচ্ছেদই কি এই সংবিধানের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে না? তাহলে কেন বাতিলের কথা বলছেন না? হ্যাঁ, অবশ্যই বাতিল হওয়া উচিত। এটা নিয়ে তো এই মুহূর্তে ইয়েও চলছে, শুনানিও চলছে পঞ্চদশ সংশোধনী নিয়ে এবং সেখানে মোটামুটি সবাই এখন পর্যন্ত যারা অংশগ্রহণ করেছেন এবং বক্তব্য রেখেছেন সবাই বলেছেন ৭ খটা একেবারে উদ্ভট এবং অগ্রহণযোগ্য। ইটস কমপ্লিটলি, আই মিন, আই ডোন্ট নো এটা কি ডিগনিফাই করা উচিত কিনা এই সেকশনটাকে আসলে কোনো সিরিয়াস আলোচনা করে। কারণ এটা মানে একটা বেসিক্যালি কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি একটা স্পিরিট দিয়ে এই ধারাটা বসানো হয়েছে সংবিধানে। সংবিধান তো একটা ফৌজদারি আইন না যে আপনি বা দণ্ডবিধি না যেটা দিয়ে আপনি সাজা তৈরি করবেন কার জন্য কি হবে। সো এই ৭ খ যেভাবে দেওয়া হয়েছে যে আর তারপরে রাষ্ট্রদ্রোহিতার মতো একটা কমপ্লিটলি উদ্ভট একটি ঔপনিবেশিক আমলের একটি ধারণা এখানে বসানো মানে একদমই আত্মঘাতী এবং মানে কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। অবশ্যই এটা সমর্থন করি না। অ্যান্ড অ্যাজ আই সেড, আই থিংক একটু যদি রিপিট করতে পারি সাইমির কথা, ইটস নট, একটা হলো ৭২ এর সংবিধান, আরেকটা হলো অনেকগুলো সংশোধনী। নট অনলি পঞ্চদশ, নট অনলি রিসেন্ট সংশোধনী, এগুলো শুরু থেকেই অনেকগুলো প্রবলেম্যাটিক সংশোধনী হয়েছে। ইমার্জেন্সি পাওয়ার্স নিয়ে আসা হয়েছে, তারপর বাকশাল করা হয়েছে, এটসেট্রা, তারপর পরবর্তী রাষ্ট্রধর্ম আর অনেক কিছু। সো ডেফিনেটলি আমাদের সংশোধনীগুলো দেখা উচিত যে সংশোধনীর মাধ্যমে যেটা আপনারা বলেছেন যে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। বাট তারপরে একটা আই থিংক একটা ভিউ আমরা নিচ্ছি যে সবকিছু যদি আমরা খুব পরিষ্কার করে ফেলি, খুব সুন্দর ছিমছাম একটা জিনিস বানাই, সামহাউ সবাই এটা মানবে। আমরা কি মানে আমাদের স্মরণ আছে যে আমরা কোথায় বাস করি? বাংলাদেশে। বাংলাদেশে কয়টা আইনকে অনুসরণ করে আমরা জানি? কাইয়ুম ভাই বলতে পারেন।
মানে আমরা মোটামুটি আইন অমান্য করেই চলি, তাই না? কখনো কখনো আইন অনুসরণ করা হয়, আমরা একটা প্রচেষ্টায় থাকি, কালো সাদা কাপড় পরা সব উকিলরা চেষ্টা করি যে আইন অনুসরণ করা। ইন এসেন্স অনেক সময় তো মানে নন কমপ্লায়েন্ট প্রসেসের মধ্যে আমরা বসবাস করছি, তাই না? তো আমরা সংবিধানকে যদি এত মাথায় উঠিয়ে দিই, সংবিধান ইজ আ aspiration, it's a hope, এবং যেটা সাইমিও বললো it's a kind of way of bringing two people together। এখন বলতে পারি এটা অনেক ধরনের বিভেদ সৃষ্টি করেছে, বাঙালি জাতীয়তাবাদ, lots of other things, ইসলাম, রাষ্ট্রধর্ম এটসেট্রা, কিন্তু মানে যদি চাই যে মানে ঐক্যমত তৈরি করার জন্যই সংবিধানটা থাকবে, বা ঐক্যমত না মানে একটা সেন্স অফ ইউনিটির জন্য, তাহলে সেই জায়গা থেকে যদি আমরা শুরু করি, তাহলে আমাদের প্রথমেই তো বুঝতে হবে যে বাংলাদেশে আমরা কারা আছি। এখন আমরা অনেকটা শুনছি বাঙালি মুসলমানদের কথা, বাট বাঙালির বাইরে অনেকে আছে বাংলাদেশে, মুসলমানের বাইরে অনেকে আছে, সংখ্যাগরিষ্ঠ না হতে পারে কিন্তু আছে। তো এখন তাদেরকে ইনক্লুড করে তো আমাদের তাহলে এগোতে হবে। অ্যাটলিস্ট ৭২-এ ডেফিনেটলি বাঙালিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সংবিধান যখন সংশোধন হয়েছে তখন মুসলিম অনুভূতি বা বিশ্বাসকে অনেক ধরনের গুরুত্ব দেওয়া হয়েছে। তো দুই জায়গা থেকে আমরা একটু সরে আসি, সেটা দরকার। বাট তার মানে না যে সবকিছু স্ক্র্যাপ করতে হবে। এন্ড আই থিংক সবাই যেটা বারবার বলছেন যে আমরা স্ক্র্যাপ করতে চাইলেও এটা আমাদেরকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে। আর আমাদের প্রক্রিয়াটা কোথায়? এখন গণভোট ইত্যাদি অনেক কিছু বলা হচ্ছে। আমরা নিজেদের মধ্যেও দেখছি যে চর্চা করতে কত কষ্টকর একটা ব্যাপার, তাই না? ইটস নট লাইক আপনি জাস্ট স্বপ্ন দেখলেন, সবকিছু বুঝে ফেললেন। কাইয়ুম ভাই নিজেই বললেন যে আজকের সময় উনি এত ব্যস্ত এই মুহূর্তে, উনি তো আপনাদের প্রবন্ধ পড়েও আসতে পারেন। আমিও কোনো মতে হুড়মুড় করে চেষ্টা করছিলাম, একটু সময় পেলাম অন্যরা বক্তব্য দেওয়ার সময়, কিন্তু এর চেয়ে বেশি পড়াশোনা আমাদের প্রত্যেকেরই দরকার। সো সেটা তো আমরাই করতে পারছি না। এখন আপনি জনগণের কাছে যাবেন একটা রেফারেন্ডাম নিয়ে হ্যাঁ না বলে দাও, এটা কি খুব একটা স্বচ্ছ প্রক্রিয়া? ইট ডাজন্ট সিম টু মি দ্যাট ইটস দ্য কেস। মেবি আমরা যদি ৫-৭ বছর ধরে সংবিধান নিয়ে ডিবেট করতাম, সব জায়গায় যেতাম, সারা দেশে একটা ধারণা তৈরি হতো সেখান থেকে যে আমরা কি চাইছি। ইভেন এখন এইসব ডিসকাশন না করে আমরা যদি এখন ১০ জন যে ওই সাহসী রিক্সা চালকরা যারা আন্দোলনের মধ্যে ছিলেন, ওনাদের কাছে যদি যে একটু জিজ্ঞেস করতাম যে আপনারা কি দেখতে চান, আপনার মেবি সব ধারার উপর তারা বলতে পারবে না এই ধারা এই উপধারা, কিন্তু কি দেখতে চান সেটা বলতে পারবেন। সেটা থেকে দেখে তো আমরা বুঝতে পারবো যে আমরা সবকিছু নিয়ে আসতে পেরেছি কিনা, নাকি নতুন ভাবে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। এগেন আপনাদের কাছে অনুরোধ রাখি এরকম একটা প্রচেষ্টা আপনারা একটু করেন, আমরা সবাই লাভবান হব।